সঠিক পথের দিশা দেখায়, মনের অমানিশা কাটায়, তারার ভাষা পড়ি আগামার আগামী দিনের আলো জ্বালায়। হাতের রেখায় লুকিয়ে থাকা সত্যগুলো আমি বলি, সবার আশীর্বাদ ধন্য, আমি সবার আশীর্বাদ ধন্য। জ্যোতিষী শ্রীরাম কৃষ্ণ মাতৃসাধক শ্রীরাম কৃষ্ণ। নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একটা খুব সুন্দর শুরুয়াত হলো অনুষ্ঠানটা এবং আমরা সেটা দেখলামও। তো অবশ্যই যাকে নিয়ে এই অনুষ্ঠান, যাকে ঘিরে এই অনুষ্ঠান, যার কাছ থেকে আজকে মানুষ যে কোনো রকম সমস্যার থেকে বেরিয়ে আসতে পারছেন, সমাধান পাচ্ছেন, তার একমাত্র প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। প্রথমত তার মানুষের ছক বিচার করা, তাকে সঠিক পথে নিয়ে যাওয়া এবং তার প্রতিকার প্রতিবিধানের মাধ্যম দিয়ে সেই মানুষটিকে সফলতায় নিয়ে যাওয়া, এটা তার পক্ষে সম্ভব। এই জন্য তার জন্য মানুষ বসেও থাকেন তার জন্য। আর বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে কিছু বিষয় থাকে যে বিষয়গুলো খুব আনকমন বিষয়, কিন্তু খুব প্রাসঙ্গিক বিষয়। আজকেও তেমনই একটি বিষয়, খুবই সুন্দর বিষয়টি আমি নিজেও একটু আগে বলছিলাম যে বিবেক পৃথিবীর সবথেকে বড় আদালত। কত বড় কথা এটা, যে বিবেক পৃথিবীর সবথেকে বড় আদালত। কেন এই ব্যাখ্যায় আমরা যাব এবং অবশ্যই যিনি ব্যাখ্যা দেবেন আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আমার মায়ের বয়সী, পিতার বয়সী সকল মানুষকে আমার প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই যে বিবেক, হ্যাঁ, আজকের বক্তব্য যে বিবেক যে সব থেকে বড় আদালত। আপনি দেখুন, আপনি যদি খারাপ কর্ম করেন, কেউ না দেখুক, আপনার মন তো জানে আপনি সেই কর্মটা খারাপ করেছেন এবং তার আপনি নিজেকে ধ্যান করা কেন, মানে সমস্ত কিছু বন্ধ করে, শব্দ বন্ধ করে, সবার সাথে যোগাযোগ বন্ধ করে একটা জায়গায় নিজেকে জানা যে আমি কে, আমি একা এসছি, আমি একা চলে যাব, কেউ কিন্তু আমার সাথে নেই। আজকে যে বলছে স্ত্রী, যে বলছে মা, যে বলছে বাবা, তাদের সবার কিন্তু অভিনয় কমপ্লিট হয়ে গেলে তারা স্টেজ থেকে নেমে যাবে। আজ কালকে যখন আমি ফালাকাটা স্টেশন থেকে আসি, আমি স্টেশনে বসে আছি, দূর থেকে একজন পুলিশ অফিসার এসে আমাকে বলছেন যে দাদা 17 বছর আগে আপনি আমার ছেলেকে প্রতিকার দিয়েছিলেন। আজকে মানুষ আঙুল দেখিয়ে বলতে পারে না। মানুষ জানেন তো আজকে ভরসার খুব অভাব হয়ে গেছে, যে যাকে ভরসা করে সেখান থেকে সে কিন্তু সেই তাকে লাথি মারে। মানে আজকে নিজেকে বড়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। একদম ঠিক। আমি যতই ঢাকঢোল পিটিয়ে বলি রামকৃষ্ণ শাস্ত্রী সব থেকে বড় জ্যোতিষ, রামকৃষ্ণ শাস্ত্রী সব থেকে বড় জ্যোতিষ, লোক যতক্ষণ পর্যন্ত আমাকে কাছে টেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমি সব পারি, আমি সব করে দিতে পারি, এটা কখনো বলতে পারি না। কারণ পারেন একমাত্র তারা মা, উনি পারেন পরমেশ্বর। আমি শুধু রাস্তাটা গুরুদেবের শিক্ষা অনুসারে এই প্রতিকার বা এইভাবে তো রাস্তাটা আমি দেখিয়ে দিতে পারি। ভীষণ সুন্দর। আজকে আমি কেন বলি যে আমি লিখিত গ্যারান্টিতে কাজ করব, আমার বিন্দু মাত্র কারোর পয়সার উপর লোভ নেই। আপনি আমাকে পারিশ্রমিক দেবেন, যদি আমি আপনার কাজ না করতে পারি লিখিত গ্যারান্টি দেব আমি আপনার অর্থ ফেরত দিতে বাধ্য থাকব। রেভিনিউ স্ট্যাম্প পেপারে লিখে নেবেন আমার অরিজিনাল নাম এটা কি না, আমার বাড়ির অ্যাড্রেস, আমার বাড়িতে এসে যদি এগ্রিমেন্ট করতে চান তাই করবেন, 10টা লোক সাক্ষী রাখবেন।
আমি যদি কাজটি নিই, যদি না করতে পারি, আমি কেন ঠকের পয়সা নেব? আমি ঠকিয়ে পয়সা নেব কেন? এই বিন্দু মাত্র কারোর পয়সার প্রতি আমার লোভ নেই। আমি কাজ করব, তার বিনিময়ে আমি অর্থ নেব, এবং আপনি সন্তুষ্ট হয়ে আমাকে বলবেন, হ্যাঁ দাদা আমি আপনাকে টাকা দিয়ে সন্তুষ্ট। উল্টে উপহারও পর্যন্ত আমি নিয়ে নিই। বাহ, মানে এটা নিজের জায়গাটা ধরে রাখা, এবং রাখছেন বলে মানুষ ভালোবাসছেন। যে বন্ধুও চলে এসেছেন আমাদের সঙ্গে কথা বলতে আজকে অনুষ্ঠানে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমার নাম অদিতি ঘোষ। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। অনুষ্ঠান দেখা হয়? গেছিলেন কখনো? হ্যাঁ, মাঝে সাঝে দেখি, মাঝে মাঝে ইউটিউবেও দেখি। রেগুলার টিভি ফলো করতে পারি না, ডিউ টু মাই বিজি স্কেডিউল। তো মাঝে মাঝে ইউটিউবেও ওনাকে দেখি। আমার ওনার কথা খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ, টাইম, প্লেসটা একটু বলে ফেলুন। হ্যাঁ, আমার নাম অদিতি ঘোষ। আমার 16 ফেব্রুয়ারি 1980। 16 ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি 16021980। কটার সময়? রাত্রিবেলা 22:57, 10:57, 10:57 PM। কোথায়? কলকাতায় জন্ম? কলকাতা। সেদিন শনিবার ছিল? শনিবার ছিল। তুলা লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, প্রতিপদ শুক্লপক্ষে জন্ম, গণ দেবাড়িগণ, জানা আছে? হ্যাঁ, জানি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে শুক্র তুঙ্গস্থ অবস্থায় আছে। আমি একটা কথা বলি আপনাকে। প্রথম কথা, আপনি হচ্ছেন ধর্মপরায়ণ। ধর্মপরায়ণ মানে এটা নয় আপনি যুক্তি তর্ক দিয়ে সমস্ত কিছু বিচার করেন। কেউ আপনাকে বলল ওখানে ভগবান আছে, তুমি চলে যাও, বা এইখানে তুমি এই পাথরটাকে তুমি পুজো করো, আপনি কিন্তু সেই দিকে যাবেন না। স্বামী বিবেকানন্দের নীতি অনুসারে আপনি কর্মকেই ধর্ম হিসেবে মেনে নেন। আপনার পিতা মাতা গুরুজন ব্যক্তির সাথে আপনার মতানৈক্য চলে, নাম্বার 2। নাম্বার 3, আপনার কিন্তু মানে বিবাহে প্রচুর সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? নাম্বার 4 হবে না। হ্যাঁ, না না, আমি আগে বলে দিই, তারপরে উনি আপনাকে প্রশ্ন করবেন, আমাকে আগে বলতে দিন। নাম্বার 4, আপনার কিছু সমস্যা রয়েছে, জীবনটাকে আপনি জটিল থেকে জটিলতর করে ফেলেছেন। নাম্বার 5, আপনার কর্মযোগ রয়েছে, আপনি চাকরি করবেন এবং দেশ বিদেশ তীর্থযাত্রা আপনার দ্বারা হবে। নাম্বার 6, আপনার শরীর স্বাস্থ্য, বিশেষত পেটে একটা টিউমার হওয়ার সম্ভাবনা আছে, ডাক্তারের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে। এইবার বলুন, যা যা বললেন 6 নম্বর পয়েন্টস পর্যন্ত ঠিক ঠিক বললেন উনি? হ্যাঁ, মোটামুটি ঠিকই বলেছেন। ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না, মানে আমি জাস্ট ওয়ান্টেড টু নো, মানে আমাকে সারা জীবন একাকিত্বে কাটাতে হবে, মানে আর ইন দ্যাট কেস দেখুন, আপনি শুনুন, আপনি কিন্তু একা নন, আপনি একা কিন্তু কাটান না। কিন্তু ব্যাপার হচ্ছে আপনার জীবনে যারা আসবে তারা কিন্তু আপনার একদম স্বার্থপর টাইপের মানুষের সঙ্গ আপনি পাবেন। মানে তারা স্বার্থ নিয়ে আসবে আপনার কাছে। আর আমার বিয়ে হবে না, আপনি যেটা আমি বলছি সেটার উত্তর এটা কি হয়? আপনার জীবনে এরকম হয় যে মানুষ আসেন অথচ আপনি তাদের স্বার্থ ফুরিয়ে গেলে আপনার সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে না, এমন হয়? এটাই আমার ডেস্টিনি, আমি ধরেই নিয়েছি। এটাই তো কার্মিক সাইকেল আমার এটা। আপনার শনির দশা বর্তমানে চলছে। লোহাকে যেমন করে পিটি ইস্পাত করে, আপনার এখন এরকম ভাবে শনি মহারাজ ছেদছে, আপনি পিসছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, খুবই ভালোভাবে বুঝতে পারছি। আপনার নিজের লোক, বাড়ির লোক, পাশের বাড়ির লোক, আত্মীয় স্বজন এবং এমনকি প্রেম ও যোগাযোগ পর্যন্ত যদি আপনার হয়, সেটাও কিন্তু কোনো মানে ব্যাচেলার ছেলের সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই।
আচ্ছা, কি বললাম বুঝলে? এক্সট্রা ম্যারিটাল রিলেশন মানে ব্যাপার হচ্ছে যে ওনার সমস্ত কিছুতে, ওনার সমস্ত কিছুতে জটিলতা। আপনি অবশ্যই চেম্বারে যখন আসবেন আমি পার্সোনালি আপনার সঙ্গে কথা বলবো, যদি আপনি চান আপনি আমার সঙ্গে দেখা করতে যাবো। আমাকে খালি একটা প্রশ্ন আমাকে উত্তর দেন। আমি খালি দুটো জিনিসই জানতে চাই। এক হচ্ছে যে আমার কি আদৌ বিয়ে হবে, আর আমার কি ফাইন্যান্সেস থাকবে না থাকবে না। আমার কাছে না বলে কিছু নেই। আপনি যদি মনে করেন দিল্লি যাবেন, আপনার যাওয়ার ডেট যদি সামনের মাসের 10 তারিখ হয়, আর সেদিন যদি আপনার একটা ভালো রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার যোগ থাকে বা আপনি নিতে যান, আপনি প্লেনের টিকিট না পেলেও আপনি ট্রেনে করে কিংবা গাড়ি ভাড়া করে আপনি পৌঁছবেন। ঠিক, পৌঁছে দেবার দায়িত্ব আমার, পৌঁছে দেবার দায়িত্ব আমার, চেষ্টা আপনার, ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা। কথা বলুন, বেসিক্যালি আপনি বলছেন যে আমার ডেস্টিনি খুব একটা ভালো নয়, মানে আমি সাফারিং। না, আপনি জানেন না, আপনি কি জানেন না আপনার ডেস্টিনিটা কি? আমি ভালো বলিনি, খারাপও বলিনি, কারণ খারাপের কোনো শেষ নেই, ভালোর কোনো শেষ নেই। ভালোর কি আছে এই পৃথিবীতে? কে ভালো আছে বলুন তো? কদিন আগে একজন বিখ্যাত শিল্পী আমাকে বলছে, আমি যা পরিশ্রম করেছি আমার ভাগ্যটা সাথ দিল না, সেইভাবে আমি নাম পেলাম না। সঙ্গীত শিল্পী বলছেন আমাকে। তো পৃথিবীতে যে কোটিপতি রয়েছে, একজন প্রচুর পয়সা তার, তিনি বলছে আমি মনের মতো বউ পেলাম না। তাহলে কি আমার ফাইন্যান্সেস ঠিক থাকবে? এটা কি আমার ছকে আছে? আপনার যে জায়গাটা বলছেন রামকৃষ্ণদা, গ্রহগত অবস্থান যেটা রয়েছে সেটাকে ঠিক করতে হবে। আপনি এর আগে কাউকে দেখিয়েছেন আমাকে দেখানোর আগে? হ্যাঁ, অনেক জায়গাতে দেখিয়েছি। আপনাকে কি কখনো বলেছে আপনার চন্দ্রকেতু গ্রহণ যোগ আছে বা বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ আছে? হ্যাঁ, জানি। এগুলো বলেছে? হ্যাঁ আছে, বুধাদিত্য যোগও আছে, কিন্তু কেতু যুক্ত রাহু দৃষ্টি আছে। হ্যাঁ, তার জন্য আপনি কি করেছেন? কিছু করেছেন? প্রতিকার প্রতিবিধান করেছেন? এক একজন এক এক রকম বলেছে। আমাকে বলছিল পলা পড়তে, আমি পলা পরে। না, ওইসব এখানে বলবেন না, ওইসব আমার শোনার দরকার নেই। আপনি কি কিছু করেছেন? এছাড়া কিছু করিনি। মানে আর কি প্রতিকার? স্টোন ছাড়া তো কোনো প্রতিকার হয় না। আর এক জায়গায় আমাকে ওই বলেছিল চান্দ্র মাঙ্গলিক, ওগুলো বলছেন না, আমার দরকার নেই। শুনুন, ব্যাপার হচ্ছে আপনাকে আমি বলি, প্রতিকারটা হচ্ছে প্রত্যেক মানুষের এক একটা ট্যালেন্ট। কে কিভাবে প্রতিকার করবে? আপনার সামনে যদি ভগবান এসে যায়, সে তো মানে একদম সর্বশক্তিমান পরমেশ্বর, সে তো আপনাকে হাতে ইট তুলে দেবে না, সে আপনাকে আশীর্বাদ দেবে। আর আমার মতো সাধারণ মানুষ আসলে আমরা এই পৃথিবীর মধ্যে যে যা জিনিস আছে তাই দিয়ে প্রতিকার করার চেষ্টা করব। তো যে মানুষ, যে যার যোগ্যতা যতটা, যে মেলায় চুলকুনির মলম বিক্রি করে, সে আপনাকে তো আর মানে স্কিনের যে এমডি করা ডক্টর, আমেরিকা থেকে এমডি করে এসছেন, সে যা ওষুধ দেবেন তিনি তো তাই দেবেন না। তাহলে আপনি প্রতিকার বা প্রতিবিধান আপনি করেননি, তার মানে একটা কথা মনে রাখবেন, আপনার চিন্তা ভাবনায় বিশ্বাস জায়গাটা নেই, আপনি কাউকে ভরসা করতে পারেননি। এই জায়গাটায় আপনি পয়েন্ট দিয়ে লিখে রাখুন। এক জায়গায় একজন একটা মানে ভগবান বিশ্বাসী একজনকে এক ঠকের পাল্লায় পড়েছিল। তো ঠক, ওর হাতে অনেক সোনার আংটি আর গলায় সোনার চেন দেখে ঠক বলল, লোকটিকে বললো তোমাকে আমি ভগবান দেখাতে পারি। বলে আমাকে ভগবান দেখাতে পারবে? ঠক বললো হ্যাঁ পারবো। ঠক কি করলো, ওকে জলে নামিয়ে, গলা অব্দি জলে নামিয়ে সব সোনার চেন টেন সব নিয়ে নিল। এবারে ভগবান স্বয়ং ওর কাছে উপস্থিত হয়ে বলছে যে আমি তোমার কাছে এসছি, তুমি চোখ খুলে দেখো। এবার ও বলছে যে আমার গুরু যতক্ষণ, ওই ঠকটা যতক্ষণ না বলবে আমি চোখ খুলবো না। এই যে বিশ্বাস, হ্যাঁ, আপনার বিশ্বাস আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আমি এমনও দেখেছি এক জ্যোতিষ মাটি ভরে একজনকে দিয়েছে,
সে আজকে কেবেলের ব্যবসা করে কোটিপতি, আর যে জ্যোতিষ মাটি ভরে দিয়েছে সেই জ্যোতিষ আজকে খেতে পায় না, তার ছেলে মেয়ে ঘরে ঢুকলে জুতোর বাড়ি মারে। ওপরে একজন বসে আছেন, বিবেক হচ্ছে সব থেকে বড় আদালত। আপনি বিশ্বাস করতে পারেননি, বিশ্বাসে মিলায় বস্তু তক্কে বহুদূর। আপনি যদি, আপনার মনে যদি বিশ্বাস এবং ভরসা থাকতো, ভালো লোক আপনি পেতেন। এটা লিখে রাখুন, তারা মা কাউকে ইসে করে না, যে যেমন মানুষ সে তেমন মানুষ পায়। একেবারেই তাই, কারণ উনি যা যা বললেন, এখন যদি আপনি ওনাকেও বিশ্বাস না করেন তাহলে আপনি যে থিমি সে থিমিরেই রয়ে যাবেন। হ্যালো হ্যালো, আমাদের আরেকজন বন্ধু রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দেবী বলছি, কলকাতা থেকে। কলকাতা থেকে বলছি। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি দেখা শুরু করেছি, আমার ফ্রেন্ডসরা বলেছেন আঙ্কেলের কথা, তো অনেক ভালো হয়েছে আমার ফ্রেন্ডসদের, তো তাই জন্য আমি দেখা স্টার্ট করেছি রিসেন্টলি। ভেরি গুড। ডেট অফ বার্থটা বলুন। 27 ডিসেম্বর। হ্যাঁ 27th ডিসেম্বর 2004, একেবারেই ছোট। আর সময় হচ্ছে সকাল 12টা। জন্মস্থান কলকাতাতে? ইয়েস, কলকাতা। আচ্ছা, সকাল 12টা, তাই তো? 22 বছর মতো বয়স হবে। সেদিন সোমবার ছিল। হ্যাঁ। মীন লগ্ন, মিথুন রাশি। জানা আছে? হ্যাঁ জানা আছে। দ্বিতীয় রাহু বসে আছে। তোমার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে যেটা সকলের মধ্যে নেই। তোমার কথা বলা, তোমার বাচনভঙ্গি, তোমার ব্যবহার, তোমার সৌন্দর্য, হ্যাঁ, তোমার ক্রিয়েটিভিটি, এটা কিন্তু সবাইকে আকৃষ্ট করবে এবং করেও। আমি ঠিক বলেছি না ভুল বলেছি? একদম পারফেক্ট স্যার। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি বিশাল একজন নামকরা শিল্পী হওয়ার যোগ রয়েছে। তুমি কি করো? আমি অ্যাকচুয়ালি এখন আমি মডেলিং এর জন্য চেষ্টা করছি, আমি করছিও মডেলিং হিসেবে। কিসের যে মডেলিং? তার মানে আমি ঠিক লাইনে এগোচ্ছি। নাম্বার 2, কোনো একটা বৈদেশিক কোম্পানিতে তোমার কিন্তু ভালো পোস্টে চাকরি রয়েছে। কোনো একটা বড় ব্র্যান্ড তোমাকে কিন্তু তাদের ইসে করে নেবে, অ্যাম্বাসেডর করে নেবে। খুব ভালো সময় রয়েছে তোমার। হ্যাঁ, কি বলছেন? চেষ্টা আছে ওইদিকে এগোনোর। চেষ্টা চলছে। তার মানে দেখুন, বর্তমান সময়ে বেশি করে ফল খেতে হবে। ফল আচ্ছা, বেশি করে ফল খেতে হবে। আচ্ছা। আর খুব মানে ভালো মানুষের সঙ্গে, যে নেগেটিভ মানে যে মানুষ জীবনে কিছু করতে পারেনি তার থেকে দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে এই কারণে, দয়া দাক্ষিণ্যের জন্য নয়, কারণ তার যেন তোমাকে দেখে হিংসে না হয়। বিষয় হচ্ছে, আমরা ভাবি না যে দেখি এই লোকটার কত কষ্ট, এ কত দরিদ্র, কত দুঃখ, ও কিন্তু তার কর্মফল ভোগ করছে। জানেন, আমি এই জন্মে যে কর্ম করব, আমাকে জন্মের পর মানে এ জন্মেও কিছুটা 25%, পরজন্মে 75% আমাকে ভোগ করতেই হবে। কিন্তু আমার যে বন্ধুর কিছু হয়নি, মনে করুন একটি সুন্দরী মেয়ে একটি অসুন্দরী মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছে, ওই অসুন্দরী মেয়েটা বন্ধুত্ব করাটাই ঠিক নয়, কারণ সেই মেয়েটার সঙ্গে সবসময় কিন্তু একটা ওর মধ্যে গ্ল্যানি তৈরি হবে, আমাকে ওর পাশে খারাপ লাগছে না তো, আমাকে ওর পাশে খারাপ লাগছে না তো, আরো ওকে দুঃখ দেওয়া। তাই যারা জীবনে কর্ম করতে পারে না, আড্ডা মারে, সময় নষ্ট করে, তাদের থেকে দূরে থাকা ভালো। তুমি সময় নষ্ট করো না, পারলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে তারা মায়ের কৃপায় তারাপীঠে নিয়ে গিয়ে কিছু কাজ করব। আগামী দিন তুমি বড় জায়গায় যাবে, আমার কথা লিখে রেখে। আমি রামকৃষ্ণ শাস্ত্রী বলছি তোমাকে। একদম
অবশ্যই, এবং তুমি যোগাযোগ করতে পারো। অনেক অনেক ধন্যবাদ একটা জানাবো। ভাত না এভাবে টিপে বোঝা যায়, জানেন পুরো হাড়ির ভাত হয়েছে কিনা। তা আমরা জ্যোতিষী ছক ফেললেই বুঝে যাই তার জন্য কতটা খাটতে হবে, বুঝতে পেরেছি? একদম। আপনাদের বলে রাখি, একদম 1 ডিসেম্বর দমদমে তো চেম্বার রয়েছেই। কেউ তো কলকাতা থেকেই ফোন করেছিল, মেয়েটি লাস্ট মেয়েটি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, ওর হবেই হবে। বাহ। 1 ডিসেম্বর দমদম, 4 ডিসেম্বর মালদায় চেম্বার, 5 ডিসেম্বর আসানসোল, 6 ডিসেম্বর দুর্গাপুর চেম্বার। অবশ্যই একটা কথা বলবো, কাজ পেতে চাইলে এগ্রিমেন্ট করিয়ে নেবেন, পয়সা নষ্ট হবে না, তার দায়িত্ব আমার। আপনার 2 টাকা আমি বিনা পরিশ্রমে নেব না এবং নষ্টও করব না, দায়িত্ব আমার। আমি রামকৃষ্ণ শাস্ত্রী লিখে দেব যে কাজ না হলে অর্থ ফেরত, একদম। আমি 2 নাম্বারই পয়সা নিই না। অবশ্যই এটা এই কনফিডেন্সের সঙ্গেই উনি দীর্ঘ বছর ধরে মানুষকে প্রতিকার করে আসছেন এবং উপকার পাচ্ছেন, আপনারা নিজেরাও জানেন। বাকি চেম্বারগুলো বলে দিই। 6 ডিসেম্বর দুর্গাপুর বললাম, 8 ডিসেম্বর 8ই ডিসেম্বর চুঁচুড়া, 9 ডিসেম্বর মেদিনীপুর, 10 ডিসেম্বর আবারও দমদম রয়েছে এবং 12 ডিসেম্বর 12 ডিসেম্বর কালিয়াগঞ্জ চেম্বার রয়েছে। অবশ্যই ফোন নাম্বার 9038002022, 9836153266 এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওটি ওই ফার্স্টের নাম্বারটি 9038002022। যেটা বলা হচ্ছে সময়ের কাজ সময় করাটা খুব বাঞ্ছনীয়, একদম একদম ওইটা একদম বাস্তব কথা বললেন প্রবাদটা, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কারণ হচ্ছে আমাদের বেসিক্যালি বিশ্বাসের জায়গাটা যখন তৈরি হয় না, মানুষ তো ঠকে যায় রামকৃষ্ণদা, ফলে দুর্বল হয়ে যায় জায়গাটা। এবার যখন তৈরি হয় না তখন তারা ভাবে কি বিশ্বাস করব। একটা কথা মনে রাখবেন, যারা ঠকে না তাদের ব্রেন ঠিকমতো কাজ করে না। আমার যদি বুদ্ধি নেই, আমি বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধি নেব কেন? আমি বাড়ি করতে ইঞ্জিনিয়ারের বুদ্ধি নিই না? একদম তাই। আমি ট্রিটমেন্ট করতে ডাক্তারের বুদ্ধি নিই না? আমার বুদ্ধি অ্যাপ্লাই করি না তো? আমি তো বুদ্ধি ভাড়া করি যে কোন ওষুধটা খাবো। ঠিক। তাহলে আমার যখন জ্যোতিষ চেনার বুদ্ধি নেই, তাহলে আমি একটা শিক্ষিত মানুষকে তো বলবো যে তুমি আমাকে এই 5 জনের মধ্যে বলে দাও কোনজন ভালো। তাহলে আমি বোকা হয়ে যাচ্ছি কেন ভেলকি দেখে? এই পৃথিবীতে কে কাকে ভালো মন্দ চিনিয়ে দেবে আপনি বলুন না? আমি যখনই পারছি না তখনই আমি একজন মানুষের ভরসা করছি যে এই 3 জনের মধ্যে বলো না কার কাছে যাওয়া যায়। নাহলে ধ্যান করে নিজের বিবেকের কাছে বলতে হবে যে ঈশ্বর তুমি আমাকে বলো কার কাছে যাব আমি। যদি আমার মুখ দেখতে চান আমার কাছে আসবেন। মানুষ আজকে একটা কথা বলি রামকৃষ্ণদা, কত বয়সের মানুষ, কত ধরনের মানুষ, কোথার মানুষ আপনার কাছে আসেন। রামকৃষ্ণদা একটু আগে অনুষ্ঠানের শুরুতে কথা বলছিল যে মানুষ আমাকে ভালোবাসেন, এবং তার প্রমাণ ওই যে যিনি পুলিশ এর উচ্চপদস্থ কর্তা, আপনার সঙ্গে যা দেখা হয়েছিল। তো এইরকম একাধিক, আর রামকৃষ্ণদার বোধহয় মনেও থাকে না এত মানুষকে প্রতিকার দিয়েছেন, উপকার হয়েছে, এবং যখন ফোনগুলো আসে তখন আমরা বুঝতে পারি। যাই হোক, আপনাদের বলে প্রত্যেককে আমি আমার বাড়িতে ডাকি, আমার সন্তানদের সাথে আলাপ করিয়ে দিই, আমার স্ত্রীর সাথে আলাপ করিয়ে দিই, আমার পাড়া প্রতিবেশীর সাথে আলাপ করিয়ে দিই। আমি লুকিয়ে থাকি না, 5টা পাহারাদার নিয়ে ঘুরি না। 5 জন পিএ বা অ্যাসিস্ট্যান্ট এসে বলে না যে ওর স্যারের সাথে দেখা হবে না। বাথরুমে থাকলে গামছা পরে এসে, হ্যাঁ বলুন আপনি রামকৃষ্ণ কি করছেন, একটু বসুন আমি জামাটা পরে আসছি। মানে খুব সহজ, আমি মাটির সাথে চলা মানুষ, একদমই তাই। এবং চ্যানেলে বসেছি বলে বিশাল বড় হয়ে যায়নি। এই জন্য ওনার প্রতিকার প্রতিবিধান অব্যর্থ হয়ে কাজ করে। আজকের হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। খবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।